স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আজ 24 এপ্রিল, ৩ বছর আগে ২০১৩ সালের এই দিনে দেশীয় শিল্প খাতে ঘটে মহাবিপর্যয়। সাগর বাস স্ট্যান্ডের কাছে রানা প্লাজা ভবন ধসে নিহত হন ১,১৩৭ জন শ্রমিক, আহত হন আরও ১,৫০০। হাত পা হারিয়ে পঙ্গু হয়েছেন অনেকে। রানা প্লাজা ছিল ৫টি পোশাক কারখানা, কাজ করতেন ৫,০০০-এর বেশি শ্রমিক। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সকাল ৮টায় ৪৫ সময় ধসে পড়ে ভবনটি। আজ আমরা এ বিষয়ে আলোচনা করব। আলোচনার বিষয় রানা প্লাজার ৩ বছর। এ নিয়ে আমাদের স্টুডিওতে আছেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ও সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এবং ক্রেতাদের জোট অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেজবার রবিন। স্বাগত আপনাদের দুজনকেই। এনাম ভাই, আপনার কাছে প্রথমে আসতে চাই যে এই ধরনের দুর্ঘটনায় আমরা জানি যে এনাম মেডিকেল একটা অসাধারণ রেসপন্স করেছে সেই সময়ে, এবং একটা এত বড় একটা দুর্ঘটনা হয়তো বলা যায় যে এটা আপনাদের সক্ষমতা না, হৃদয় দিয়ে আপনারা করেছেন। এই যে জায়গাটি, সেখানে আমরা একটু জানতে চাই যে এই এক্সপিরিয়েন্সটা কী ছিল, সেই এক্সপিরিয়েন্সটা এই ৩ বছর পরে আরও খানিকটা শেয়ার হয়েছে কিনা, অন্য জায়গায় এরকম দুর্ঘটনা যদি অনাকাঙ্ক্ষিতভাবে হয় তাহলে আমাদের সেটার প্রস্তুতি আছে কিনা, বিশেষ করে শিল্প এলাকাগুলোতে। ধন্যবাদ আপনাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে শুধু রানা প্লাজার ঘটনা নয়, আপনারা জানেন যে এর আগে স্পেকট্রা গার্মেন্টস ধসে পড়েছিল, সেখানে ১৭২ জন রোগী শ্রমিক আহত এবং নিহত হয়েছিল। তারাও কিন্তু সবাই আমাদের এনাম মেডিকেল কলেজেই চিকিৎসা গ্রহণ করেছে, এবং ওই সময় মালিক পক্ষর কেউ না থাকার পরেও আমরা কিন্তু বিনা পয়সায় চিকিৎসা করে দিয়েছি। এরপরে হামিম গার্মেন্টসের অগ্নিকাণ্ড, তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ড, পেশেন্টগুলো আমরাই রিসিভ করেছি। তাছাড়া ঢাকা আরিচা মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে বা ঘটতো, তখনও দেখা গেছে আমরা ৫০-৬০ জন রোগী একসাথে চলে আসতো, কারো কোনো আইডেন্টিফিকেশন ছিল না, পরিচিতি ছিল না, অজ্ঞান আহত অবস্থায় থাকতো, তাদের আমরা কিন্তু সেবা করে দিছি। কারণ আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরে বাংলাদেশ টিভির একটি অনুষ্ঠানে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল যে জাতির প্রতি আমার কমিটমেন্ট কী। তখন আমি একটাই বলেছিলাম যে অর্থের অভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেউ বিনা চিকিৎসায় ফেরত যাবে না, এবং সেই অনুযায়ী আমার ম্যানেজমেন্টকে নির্দেশনা দেওয়া ছিল যে কোনো রুগী যে অবস্থায় আসুক, আননোন আনআইডেন্টিফাইড যদি আসে, তাহলে তাকে আগে চিকিৎসা দিতে হবে, পরে তার পারিশ্রমিক বা সেবার বা বিলের ব্যাপারে আমরা কথা হবে। তো এই যে আমাদের একটা প্র্যাকটিস এবং আমাদের জীবনের লক্ষ্য, আমাদের সেবা দানের যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি জাতির প্রতি ছিল, তারই ধারাবাহিকতায় সেদিন আমরা সংবাদ পাওয়ার পরপরই আমরা প্রস্তুত ছিলাম। আর এর পিছনে সেদিন অবশ্য সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি ২০ মিনিটের মাথায় আমাকে ফোন করেছেন এবং বলেছেন যে আমি নির্দেশ দিচ্ছি আমার এই দুস্থ শ্রমিকটা যেন সর্বোচ্চ চিকিৎসা পায়। আর তিনি আরেকটা কথা তার আমার খুব ভালো লেগেছে, যে তিনি যে বাঙালি জাতিকে ছোট করেননি, মর্যাদাবান করার জন্য যে সবসময় চেষ্টা করেন, অন্যের কাছে সাহায্য নেওয়াকে তিনি ঘৃণা করেন, অন্যের মুখাপেক্ষী হওয়াকে তিনি ঘৃণা করেন। সেই জন্য তিনি একটা কথা আমাকে বলেছিলেন যে কারো সাহায্য নয়, কারো কাছ থেকে সাহায্য চেয়ে নয়, নিজের সামর্থ্যের চিকিৎসা দিতে হবে, আমি তোমার পিছনে আসি, যা লাগে পরবর্তীতে আমি সাহায্য দিব। এনাম ভাই, আমরা দেখেছি যে আপনারা সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন চিকিৎসা করার, সেটা অবশ্যই পালন করেছেন, এবং আমরা অনেক রোগীকেই সুস্থ হতে দেখেছি। আমরা একটু রবিন ভাইয়ের কাছে যাব। রবিন ভাই, আমরা বলা যায় যে বাংলাদেশের গার্মেন্টস হিস্ট্রিটা এখন প্রি রানা প্লাজা অ্যান্ড পোস্ট রানা প্লাজা এরকম একটা ভাগে ভাগ করা যায়। কারণ রানা প্লাজার এই দুর্ঘটনা যেমন একটা অত্যন্ত বলা যায় বেদনাদায়ক, আবার একই সঙ্গে এখান থেকে কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানোরও একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখেছি যে আপনাদের এই যে অ্যালায়েন্স জোট, তারা এটাকে রিস্ট্রাকচারিংয়ের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। জানতে চাই যে এই সময়ের মধ্যে, ৩ বছরের মধ্যে আপনারা প্রায় কয়েক বছর হলো কাজ করছেন, কাজের অগ্রগতি কতটুকু, আপনারা কতটুকু অ্যাসুরেন্স পাচ্ছেন যে অন্তত মানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে কাজের পরিবেশ কীরকম দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত, রানা প্লাজার পূর্বে
গতানুগতিকভাবে কাজ চলছিল। তাজরিন এবং রানা প্লাজা খুব অল্প সময়ের ব্যবধানে ঘটাতে আমাদের দুইটা সংকট সৃষ্টি হয়, একটা হলো আস্থার জায়গায় সংকটের সৃষ্টি হয়, আর একটা হলো ভাবমূর্তি। এই দুইটা উত্তরণ, বাট আমরা সবসময় মনে করেছি যে চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস কিন্তু সাথে সাথে চলে। যখনই আমরা এই চ্যালেঞ্জের মুখে পড়লাম, আমাদের আস্থার সংকট এবং ভাবমূর্তির সংকট দুটোই হলো, তখন আবার কিন্তু আমাদের সম্ভাবনার দ্বারটাও খুলে গেল। এবং আমাদের এই উদ্যোক্তা ব্যবসায়ী মহল তারা যেভাবে এগিয়ে এসছেন, তারাই কিন্তু এই শিল্পকে $300 মিলিয়ন থেকে আজকে $27 বিলিয়ন উন্নীত করেছেন। এবং তাদের সহযোগিতাই কিন্তু আমরা আজকে 24টা, সর্বমোট আমরা 878টা কারখানার পরিদর্শনী পর্যন্ত সম্পন্ন করেছি, যার মধ্যে 24টা কারখানা তাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করে সম্পূর্ণ কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হিসেবে ওয়েবসাইটে আমরা তুলে ধরতে পেরেছি। প্রতিনিয়তই আমাকে যে প্রশ্নটার সম্মুখীন হতে হয় যে মাত্র 24টা, কিন্তু এই বিশাল শিল্পের যেটা হঠাৎ করে বেড়ে উঠেছে 80 দশক থেকে নিয়ে খুব দ্রুত আকারে, সেই শিল্পটা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006-এর আলোকে সেভাবে সুসংগঠিতভাবে এটার ব্যক্তি ঘটেনি। ফলে দেশ স্বাধীন হওয়ার 34 বছর পরে কিন্তু এই বিএনবিসি প্রণীত হয়, কিন্তু কারখানা তখন 90% অধিক অপারেশনে ছিল। তাদেরকে এই কমপ্লায়েন্স জিনিসগুলো মেনে কারখানা পরিচালনা সম্ভব হয়নি, এজন্য তাদেরকে আমরা দায়ী করতে পারি না। তথাপি এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে আমরা আমাদের বিবেচনায় আমাদের যতগুলো কারখানা আছে তাদের যা কিছু ত্রুটি বিচ্যুতি ছিল কারিগরি পরিদর্শনের পর, তার 50% তারা ইতিমধ্যেই সংস্কার করেছেন। যদিও সবাই বলে থাকেন 3 বছরে মাত্র 50%, আসলে বছরটা 3 নয়, ক্যালেন্ডারের অর্থে 3, কিন্তু ফেব্রুয়ারি 2014-তে প্রাথমিক পরিদর্শন শুরু হয়। 1 বছর ধরে আমরা প্রাথমিক পরিদর্শনই শুধু করি, বের করার জন্য যে কি কি ঘাটতি আছে মানদণ্ডের আলোকে। দ্বিতীয় বছরে আমরা এটার সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা সমন্বিতভাবে প্রণয়ন করি এবং এই সংস্কারের দিকে দ্রুত এগিয়ে যাই। আমাদের সবার মনে রাখা উচিত, সংস্কারের জন্য যেসব সরঞ্জামাদি প্রয়োজন তা আমাদের দেশে উৎপন্ন হয় না, সবই আমদানি নির্ভর। সে আমদানি করে এনে এইগুলোকে প্রতিস্থাপন করে কাজের কর্মপরিবেশকে আরও নিরাপদ করতে সময় সাপেক্ষ, ব্যয়বহুল, দুইটাই। তথাপি এই 1 বছরে যে অগ্রগতি আমাদের উদ্যোক্তারা দেখিয়েছেন এটা প্রশংসার দাবি রাখে, এবং আমি আশাবাদী ডিসেম্বর 2017-র মধ্যে আমাদের তালিকাভুক্ত কয়েকশো কারখানা কর্মপরিবেশ পুরোপুরি নিরাপদ হবে এবং বিশ্বের বাজারে আমরা একটা কমপ্লায়েন্ট ভাবমূর্তি তুলে ধরতে পারবো। রবিন ভাই, এই যে বিশ্বের বাজারের কথাটা বললেন, এখানে একটু জানতে চাই যারা আমাদের ক্রেতা তাদের ইমপ্রেশনটা কি, আমাদের যে কাজটা হচ্ছে সেটা ভালো মন্দের যে বিষয়টা তারা কিভাবে দেখছেন? কারণ আপনি যেটা বললেন এটি কিন্তু তাদেরকেও যৌক্তিকভাবে বোঝানো যেমন আমাদের দায়িত্ব আছে, তাদেরও আস্থায় নেওয়া আমাদের প্রয়োজন আছে যে সত্যিকার অর্থে এই পরিবর্তনটা একটা সময় সাপেক্ষ এবং সেই পরিবর্তনের দিকে তারা কিভাবে মানে নজর রাখছেন। দুইভাবে, একটা হলো যে ভাবমূর্তি এবং আস্থা দুটোই ফিরে আসাতে একটা সূচক, গত 1 বছরে গড় রপ্তানির হার 10% বেড়েছে, এটা হলো একটা সূচক। দ্বিতীয় সূচক হলো শুধুমাত্র 2015-র তথ্য উপাত্ত যদি দেখেন তাহলে এই পোশাক শিল্পে আর কোনো অগ্নিকাণ্ড বড় ধরনের ঘটেনি, কোনো প্রাণহানি ঘটেনি। তার মানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের তথ্য উপাত্ত অনুযায়ী দুর্ঘটনার হার 80% নেমে এসছে। কাজ প্রচুর হয়েছে, আস্থার জায়গাটা আমরা অর্জন করতে ফিরে পেতে সক্ষম হয়েছি এবং ভাবমূর্তির সংকট উত্তরণ হয়ে গেছে। ফলশ্রুতিতে আমাদের রপ্তানি 10% বেড়ে গেছে। রবিন ভাই, আপনার কাছে ফিরে আসবো অন্য একটা প্রসঙ্গে, একটু ডক্টর এনামের কাছে আসতে চাই। এই ধরেন গত 3 বছরে এমনকি এখনো আমরা দেখছি যে যারা পুনর্বাসিত হয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো আর শেষ পর্যন্ত কাজে ফিরে যেতে পারেনি। সরকারের দিক থেকে বা অন্যান্য দিক থেকেও তাদেরকে এক ধরনের কম্পেনসেশন দেওয়ার কথা, কিন্তু সেই বিষয়টা ডকুমেন্টেশন কেমন আছে আপনার মনে হয়, যাতে যথাযথ যেভাবে আহত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেইটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া আছে? এখনো পর্যন্ত পুরোপুরি না, কিন্তু তারপরেও সেই ক্ষেত্রে আপনাদের দিক থেকে কি ধরনের ডকুমেন্টেশন আছে যারা সেবা নিয়েছে আপনাদের? আমরা 2776 জন আহত রোগী আমরা রিসিভ করি, এটা 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। এবং তার মধ্যে প্রথম 24 ঘন্টার মধ্যে 1000-এর উপরে রোগী আমরা ছেড়ে দিই প্রাথমিক চিকিৎসা দিয়ে। তারপরে যে রোগীগুলো ছিল
সেগুলো একটানা 3 মাস লাগছে আমাদেরকে সম্পূর্ণ সুস্থ করে দিতে, এবং এই 2776 জন রোগীর মধ্যে একজন রোগী আমাদের হসপিটালে আসার পরে মারা গেছে, বাকি সবাই সুস্থ হয়ে গেছে। এবং হসপিটালে অবস্থানকালীন সময় শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নয়, সরকারের সকল ডিপার্টমেন্ট থেকে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে এবং আমাদের জনগণের পক্ষ থেকে, এমনকি প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে যে নগদ সাহায্য দেওয়া হয়েছে এটা অকল্পনীয়। আমরা নগদ সাহায্য ডিস্ট্রিবিউশন করতে যে প্রথম 2-3 দিনে একটা জিনিস মুখোমুখি হলাম যে তাদের টাকাগুলো ঠিকমতো তারা রাখতে পারতেছে না, তাদের আত্মীয় স্বজন, আপনজন, স্বামী, ভাই এটা নিয়ে যায়। পরে আমরা আমাদের তত্ত্বাবধানে প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্ট করে দিলাম, এবং জুলাই মাসে আমরা যখন তাদের স্টেটমেন্ট দেখলাম তখন দেখলাম যে অনেকের অ্যাকাউন্টেই 20 লক্ষ টাকা থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত জমা হয়েছে। এটা গেল আমাদের হসপিটালে থাকাকালীন। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে আপনি জানেন যে 23 কোটি টাকা দিয়েছে। যাদের অঙ্গহানি হয়েছে তাদের 10 থেকে 15 লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা আহত রোগীদের 1 লক্ষ থেকে 1,25,000 করে টাকা দেওয়া হয়েছে। তারপরে আপনার অনেক যারা নিহত হয়েছে তাদের সন্তানদের লালন পালনের জন্য দত্তক হিসাবে বিজিএমই নিয়েছে, টিএমএসএস নিয়েছে, আঞ্জুমানে মফিদুল ইসলাম নিয়েছে, আরও অনেক প্রতিষ্ঠান তাদেরকে নিয়েছে, যাদেরকে 18 বছর পর্যন্ত চিকিৎসা, শিক্ষা এবং ভরণ পোষণের সব সুবিধা নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারপরে অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, তাদের মানসিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে আর ফিরে যেতে চায় নাই, তাদেরকে 1 লক্ষ 2 লক্ষ টাকা পুঁজি দিয়ে দোকান করে দেওয়া হয়েছে। গতকালকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, তারা আসছেন, তারা সন্তোষ প্রকাশ করেছেন। আর শুধুমাত্র আমরা 2-3 জন রুগী পেয়েছি যাদের মেরুদণ্ডের আঘাত ছিল, তারা এখন পর্যন্ত লাঠিতে ভর দিয়ে হাঁটে, তারা কর্মে ফিরে যেতে পারে নাই। আর যাদের অঙ্গ বিচ্ছিন্ন হয়েছিল তাদেরকে আর্টিফিশিয়াল লিম্ব লাগাই দেওয়া হয়েছে, তারা সবাই কাজে যোগদান করেছে। এবং এনাম ভাই, আমরা বুঝতে পারছি যে যথেষ্ট কাজ হয়েছে, কিন্তু এই কাজগুলি আমার মনে হয় যে আরও বেশি মানুষের জানা প্রয়োজন। এবং সেই বিষয়টি একটু রবিন ভাই আপনার কাছে একটা বিরতির পরে ফিরে এসে জানতে চাইব যে রানা প্লাজার কারণে কিন্তু সারা পৃথিবীতেই এই দুর্ঘটনাটি যতভাবে প্রজেক্টেড হয়েছে, দুর্ঘটনার পরে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াচ্ছে, ভালো কাজ করছে, সেটিও তো আবার ওই ক্রেতাকে জানাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে সরকারের থেকে? কারণ এটা শুধু আমাদের এখানে বললে হবে না, শেষ পর্যন্ত এটা কিন্তু তার ক্রেতার কানে পৌঁছাতে হবে যে না, বাংলাদেশ রেসপন্স করেছে বিষয়টি, তারা এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। তা না হলে কিন্তু ক্রেতার আস্থা পাওয়া খুব কঠিন হবে। সেইখানে কাজটা কেমন হচ্ছে আমরা একটু জানতে চাই একটা বিরতির পরে। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে নিচ্ছে। বিরতির পর ফিরে এলাম খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। রবিন ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের যে ভাবমূর্তির যে পরিস্থিতিটা তৈরি হলো, সংকট হলো, সেখান থেকে উত্তরণের জন্য বিশেষ করে ক্রেতাদের এন্ডে আমাদের কিছু করণীয় আছে কিনা, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে? জি, রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই আছে। প্রথমত হলো তাজরিন ঘটার পরে যে ত্রিপক্ষীয় চুক্তি সরকার ঘোষণা করেছিলেন, কম্প্যাকে যে আমরা সাইন করলাম, এবং এই ত্রিপক্ষীয় চুক্তিটাকে আবার পরিবর্ধিত করতে হলো রানা প্লাজার ঘটনার পর। বিল্ডিংটা ওর মধ্যে ইনক্লুডেড ছিল না, বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি করে যে ত্রিপক্ষীয় চুক্তিটা হলো সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে নিয়ে, যেখানে স্বাক্ষর করেছেন সরকারের শ্রম সচিব মিখাইল শিপার, বিজিএমএ বিকেএম এর পক্ষ থেকে সহসভাপতিরা, এবং শ্রমিকদের পক্ষ থেকে করেছেন রয় রমেশ এবং শুকুর মাহমুদ। তো এই চুক্তি বাস্তবায়নের যে প্রজেকশনটা, যেমন ধরেন কলকারখানা অধিদপ্তরের অধীনে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে পর্যাপ্ত ডাটা বা সাকসেস স্টোরিগুলোর ওয়েব পোর্টাল এগুলো ক্রিয়েট করা হয়নি। আমাদের মিডিয়াকে আমি অনুযোগের সুরে বলতে চাই,
রানা প্লাজা ঘটার পরে আপনারা কিন্তু 24 ঘন্টা নন স্টপ এটা 7 দিন ধরে দেখিয়েছেন, কিন্তু আমরা শুধুমাত্র এই 24শে এপ্রিলই রানা প্লাজাকে স্মরণ করি মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টক শো এটা ওটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কিন্তু আমাদের নিয়মিতভাবে যে সমস্ত কলকারখানাগুলো কমপ্লায়েন্ট হচ্ছে তাদের চিত্রগুলো তুলে ধরা এবং বিশ্বের বাজারে এগুলোকে বিভিন্নভাবে তুলে ধরা যেতে পারে। যেমন বিজিএমের একটা উদ্যোগ ছিল গত বছর অ্যাপারেল সামিট, যে সামিটে তারা বিভিন্ন দেশে 220টা ক্রেতা সংগঠনকে নিয়ে এসেছিল, বিভিন্ন বক্তাদের নিয়ে এসেছিল, ম্যাকেনজি থেকে অন্যান্য নামি দামি প্রতিষ্ঠান থেকে, যারা এসে আমাদের এই পোশাক শিল্পের সম্ভাবনাটাকে পুরো বিশ্বে তুলে ধরেছেন। তো আমাদের যে সমস্ত ইন্টারন্যাশনাল গ্লোবাল মিডিয়া আছে, আল জাজিরা আছে, বিবিসি আছে, ওয়াল স্ট্রিট জার্নাল আছে, এগুলোর মাধ্যমে আমাদের সাকসেস স্টোরিগুলো সেভাবে প্রতিফলিত হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে অন্যান্য দেশ যেটা করে, ধরেন এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সাংবাদিকদের নিয়ে যায়, আমরাও তো সেটা করতে পারি। কারণ আমরা কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত ক্রেতার যেই দেশগুলি আছে, ইউরোপ বা আমেরিকা, তাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা এই কথাটা না বলতে পারবো, ওরা দেখে গেলে একভাবে হয়তো তাদের ইমপ্রেশনটা আসবে। এখন আমরা ধরেন এখানে থাকি, গার্মেন্টস সম্পর্কে শুধু পড়ি, এবং যখন মিডিয়াতে দেখি সেগুলি বেশিরভাগই আসলে নেগেটিভ বিষয়গুলি আসে। এটা ঠিক, কারণ মিডিয়া ওই জিনিসগুলি দুর্ঘটনা হলে সেটা অ্যাট্রাক্ট করে, কিন্তু একই সঙ্গে ভালো জিনিসগুলি দেখার জন্য ব্যবস্থা করা, বা এটা ধরেন যেহেতু আমাদের সবচেয়ে বড় খাত, সেক্ষেত্রেও সরকারের বিনিয়োগ করা প্রয়োজন কি? এখানে আমার কয়েকটা জায়গা আছে, যেমন একটা হলো যে দূতাবাসে আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলোকে আরও সচল করা, সেখানে অ্যাপারেল সামিটের মতো ছোট ছোট আকারে বিশেষ বিশেষ দিনগুলোতে এক্সপোজিশন সামিট করা, আমাদের দেশ থেকে শিল্প উদ্যোক্তাদের নিয়ে গিয়ে সেখানে এগুলোর ব্যবস্থা করা, আমাদের এইগুলো যে ছোট ছোট ডকু ড্রামা যেগুলো বলছিলাম এগুলোকে চিত্রায়িত করা, যাতে আমাদের যে সমস্ত সহযোগী দাতা গোষ্ঠী আছেন এবং আমাদের রাষ্ট্রদূত আছেন, যে ইউরোপিয়ান এবং আমেরিকান মার্কেটে আমাদের বিরাট অংশ রপ্তানি হয়, তাদেরকে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ঘুরিয়ে দেখানো যে বাংলাদেশ পোশাক শিল্প মানেই কিন্তু রানা প্লাজা নয়, আমাদের 5 স্টার স্ট্যান্ডার্ডেরও ফ্যাক্টরি প্রচুর সংখ্যায় আছে এবং এটা বাড়ছে, কারণ এখন উদ্যোক্তারাও বুঝছেন যে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এটার কোনো বিকল্প নেই। এনাম ভাই, আপনার কাছে আসবো একটু এই বিষয়টাই জানতে চাই। এই যে আপনারাও বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশিরা আসছেন, যখন ভিজিট করছেন তখন কথা হয়, রাষ্ট্রদূতদের সঙ্গেও আপনাদের কথা হয়, যেহেতু সংসদ সদস্য হিসেবে ওই এলাকায় আছেন এবং এটা একটা গার্মেন্টস জোন, তাদের ইমপ্রেশন কি এবং আমরা যে ভালো কাজ করছি এটা তাদেরকে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটা কি, কিভাবে চলছে এটা? ধন্যবাদ। আমরা কিন্তু এই ব্যাপারে পিছিয়ে নেই। গতকালকে ব্র্যাক আয়োজিত রানা প্লাজা 3 বছর পূর্তিতে যে আলোচনা হয়েছিল, সেখানে মার্কিন রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মিসেস বার্নিকাট উপস্থিত ছিলেন। তিনি কিন্তু তার বক্তব্যে কালকে স্বীকার করেছেন যে না, 3 বছরে বাংলাদেশ সকল সংকট অতিক্রম করে, সকল সংকট কাটিয়ে উঠে এখন একটা অবস্থানে দাঁড়িয়েছে এবং মার্কিন সরকার, আমেরিকান সরকার বাংলাদেশের পাশে সবসময় আছে, থাকবে এবং বাংলাদেশকে সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এই মার্কিন থেকেই কিন্তু আমাদের অনেক বেশি পোশাক শিল্পের বিরোধিতা করা হয়েছিল এবং আমাদের বিরুদ্ধে অনেক রকম প্রচার করা হয়েছিল। খোদ সেই মার্কিন সরকারই এখন কিন্তু আমাদের প্রশংসা করছে। কালকে আমার অত্যন্ত ভালো লেগেছে যে মার্কিন রাষ্ট্রদূত অনেক বোল্ডলি বাংলাদেশের এই যে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া এবং বায়ারদেরকে আকৃষ্ট করা, আমাদের রপ্তানিতে 10% আরও প্রবৃদ্ধি হওয়া, এগুলোকে তিনি স্বাগত জানিয়েছেন এবং মার্কিন সরকার আমাদের এগিয়ে যাওয়ার জন্য আরও সহায়তা করবেন। এটা কিন্তু একদিনে হয় নাই। সেখানে একটি চিত্র প্রদর্শনী ছিল, সেখানে আমরা রানা প্লাজা ধ্বংসের পর থেকে কিভাবে আমরা এগিয়ে গিয়েছি, বর্তমানে শিল্পগুলোর কী অবস্থা, ফটোগ্রাফি কিন্তু প্রেজেন্ট ছিল। আপনি যে জিনিসটা চাইতেছিলেন সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। বিজিএমই একটা আপনার বই বের করেছে, মেড ইন বাংলাদেশ, নিচে লেখা বাংলাদেশ ব্র্যান্ড। সেই বইটাও যদি আপনি দেখেন, সেখানে কিন্তু ডকুমেন্টেশন করা হয়েছে আমরা কিভাবে ধাপে ধাপে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে উন্নতি করেছি এবং সেখানে আমাদের প্রোডাক্টগুলো কত কোয়ালিটি প্রোডাক্ট এবং কত ব্র্যান্ডেড আইটেম আমরা এখানে তৈরি করছি সেটাও তুলে ধরা হয়েছে এবং সেটা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেক এম্বাসিতে পাঠানো হয়েছে, সেখান থেকে ক্রেতাদের মধ্যেও ডিস্ট্রিবিউট করা হয়েছে। কাজে কাজ কিন্তু হচ্ছে, কাজ হচ্ছে বলেই আমাদের কিন্তু পোশাক শিল্পের চাহিদা বাড়ছে, আমাদের রপ্তানি বাড়ছে, নতুন নতুন শিল্প হচ্ছে,
আপনি সব জায়গায় শিল্প যে যে সমস্ত গার্মেন্টস পোশাক শিল্পের ক্ষেত্রে আমরাও মনে করি দেখবেন যে যে কাজ হচ্ছে এবং এই কাজটা পজিটিভলি হচ্ছে এবং আমরা আশা করি যে রানা প্লাজার মতো ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।